ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে না, এখানে কৃষকের ছেলে আছে, রিক্সাওয়ালার ছেলে আছে, এবং তারা বিসিএস ক্যাডার পত্রিকায় দেখছে যার খাওয়া জুটে না সে বিসিএস ক্যাডার হয়ে জয়েন করছে। এরকম অনেক আলোকিত গল্প কিন্তু আমরা এখনো শুনি, কিন্তু ব্যতিক্রম যে নাই আমি সেটা বলছি না, কিন্তু এগুলোর সাথে কোটার কোনো সম্পর্ক নেই। বর্তমানে যে সিস্টেমটা ডেভেলপ করা হয়েছে, এটা যদি আস্তে আস্তে উন্নতি হয়, ডেফিনেটলি যারা মেধাবী তাদেরই চাকরি হবে। সে কৃষকের ছেলে না, প্রফেসরের ছেলে, ডাজন্ট ম্যাটার। আমার কথা হলো যে কোটাটা যেহেতু করা হয় পিছিয়ে পড়া মানুষগুলোকে টেনে তোলার জন্য, বৈষম্য দূর করার জন্য, এটা কিন্তু করা হয় এটার কারণে। এখন এটাকেই যদি আপনারা মনে করেন যে এটাই বৈষম্য, তাহলে তো সমস্যা। যে এখন যদি নারীদের 10% দেওয়ার দরকার যদি না হয়, দরকার নাই। মুক্তিযোদ্ধাদের যদি 30% দরকার নাই, এতদিন পরে এসে 30% না দিয়ে যদি 10% হয়, সেখানেও যাওয়া উচিত। তবে আমি মনে করি যে থাকা উচিত, মুক্তিযোদ্ধাদেরও ওটা থাকা উচিত, ডিউ টু তাদেরকে আমরা রেসপেক্ট করার জন্য। সব মেধাধারীরা বঞ্চিত হচ্ছে, এটা তো কথা আপনার না। কোটা হওয়ার কারণে যেটা বলেছে, একদিক দিয়ে এর প্রশ্ন ফাঁস করে ঘুষ বাণিজ্যের মাধ্যমে নিয়োগ হচ্ছে, তাহলে মেধাবীরা সুযোগ পাচ্ছে কোথায়? আমার প্রশ্নটা এখানে, মেধাবীরা সুযোগটা পাবে কিভাবে? যে রিক্সাওয়ালা ছেলে যেহেতু 10 লাখ টাকা ঘুষ দিয়ে প্রশ্ন কিনতে পারবে না, পিএসসি কর্মকর্তারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত। আর কি শুনতে চান বলেন? পিএসসি কর্মকর্তারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত। আজকের প্রতিবেদনটা আপনি দেখেন, 30তম বিসিএস থেকে শুরু করে 46তম বিসিএস এ প্রত্যেকটা বিসিএস এ প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এখন কৃষকের ছেলে কোথায় 10 লাখ টাকা দিয়ে প্রশ্ন পাবে যে প্রশ্ন কিনবে? দিনমজুরের ছেলে কোথায় পাবে 10 লাখ টাকা যে প্রশ্ন কিনবে? রিক্সাওয়ালার ছেলে কোথায় পাবে 15 লাখ টাকা যে প্রশ্ন কিনে পরীক্ষা নিয়োগ করবে? হ্যাঁ, ভাইবাতেও ঘুষ দিতে হয় আনোয়ারুল ইসলাম, শুধু প্রশ্নের জন্য টাকা। আরে বাবা, কোটার কি সম্পর্ক? আমি সেটা বলছি। হ্যাঁ, ঘুষ দুর্নীতি সেটা তো অন্য জিনিস। এটার সাথে কোটার কি সম্পর্ক? আপনি যখন 82% কোটায় নিয়োগ দিচ্ছেন, 96% কোটায় নিয়োগ দিচ্ছেন, 62% কোটায় নিয়োগ দিচ্ছেন, বাকি নিয়োগটা আপনি ঘুষ বাণিজ্যের মাধ্যমে দিচ্ছেন, তাহলে মেধাবীদের সুযোগটা কোথায়? আমি এটাই বলছি। আমাদের এখানে দুর্নীতি যে অবস্থায় চাকরি বাকরি হচ্ছে, প্রত্যেকটা সঞ্জিদা আপনার এখানে বুয়েটকে দেওয়া হয়, আইবিএকে দেওয়া হয়, বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়ে সরকার চেষ্টা করছে যে মেধার ভিত্তিতে যেন পরীক্ষায় পাস করে যেখানে কোনো কলুষিত না হয়, সেই চেষ্টা করে কিন্তু পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে। কিন্তু এখন এর মধ্যেও যদি আপনি দেখেন পিএসসির মতো প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত এবং তারা ঘোষণা দিচ্ছে যে আমি 5 জন বিশেষ ক্যাডার নিয়োগ দিয়েছি, আমি 25 জন নন ক্যাডার নিয়োগ দিয়েছি, আমি 100 জন প্রাইমারি শিক্ষক নিয়োগ দিয়েছি, তারা স্বীকারোক্তি দিচ্ছে। এবং এই প্রতিবেদনটা আপনি দেখতে পাবেন যে চ্যানেল 24 এর নিউজ চ্যানেল, আপনি যদি দেখেন ইউটিউব চ্যানেলে গিয়ে দেখেন, তাদের সোশ্যাল মিডিয়াতে গিয়ে দেখেন, আগামীকালকে সংবাদপত্রের পত্রিকা দেখেন, যে সাধারণ শিক্ষার্থীদের জন্য, কৃষকের সন্তানের জন্য, দিনমজুরের সন্তানের জন্য কোন সুযোগ কি আছে চাকরিতে জয়েন করার? যদি কোটা থেকে 82%, কোটা থেকে 96%, কোটা থেকে 56%, কোটা থেকে 62%, তাহলে সে কিভাবে নিয়োগ পাবে? কিভাবে মেধাবীরা এই রাষ্ট্রের নিয়োগ যাবে? রাষ্ট্রের সেবা করতে কিভাবে? সুযোগ যদি না পায় তাহলে মেধাবীরা কোথায় যাবে? এই সরকারের আমলে এই সব নাই, এসব কথা বলে লাভ নাই। কে কৃষকের ছেলে? আমরা যারা আমরা সোনার চামচ দিয়ে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত। ব্যতিক্রম আছে, সব জায়গাতেই ব্যতিক্রম আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছেলেরাই সোনার চামচ দিয়ে জন্মগ্রহণ করে নাই। আমরা কৃষকের ছেলে ঢাকায় এসে লেখাপড়া করেছি এবং ম্যাক্সিমাম খালি গুলশান আর বনানীর ছেলেরা গাড়ি হাঁকিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে না, এখানে কৃষকের ছেলে আছে, রিক্সাওয়ালার ছেলে আছে, এবং তারা বিসিএস পত্রিকায় দেখছে যার খাওয়া জুটে না সে বিসিএস ক্যাডার হয়ে জয়েন করছে। এরকম অনেক আলোকিত গল্প কিন্তু আমরা এখনো শুনি,
কিন্তু ব্যতিক্রম যে নাই আমি সেটা বলছি না, কিন্তু এগুলোর সাথে কোটার কোনো সম্পর্ক নেই। বর্তমানে যে সিস্টেমটা ডেভেলপ করা হয়েছে এটা যদি আস্তে আস্তে উন্নতি হয়, ডেফিনেটলি যারা মেধাবী তাদেরই চাকরি হবে। সে কৃষকের ছেলে না, প্রফেসরের ছেলে, ডাজেন্ট ম্যাটার। যারা মেধাবী পরীক্ষায় অংশগ্রহণ করবে, প্রতিযোগিতায় টিকবে, তাদেরই চাকরি হবে। সেই সিস্টেমটাই এই সরকার কিন্তু ডেভেলপ করেছে। আপনারা খোঁজ নিয়ে দেখেন, আমার পরিবারের আপনি কি জানেন যে 80% মেধাবীরা যারা চাকরি না পেয়ে আমার সাথে দেশ ছেড়ে চলে যাচ্ছে, কেউ আত্মহত্যা করছে, এই তথ্য কি আপনার কাছে আছে? এবং আপনি 100 জন বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের মধ্যে একজন চাকরি পাচ্ছে, সেটা কেউ এক্সাম্পল হিসেবে উদাহরণ করে দিতে পারেন না। কারণ আমি বললাম যে আপনি কোটা দিয়ে রেখেছেন 96%, সেখানে আবার আপনার সাথে তো এই জায়গাতে আমি একমত। শুধু শাহবাগ কেন, সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি বেকার আছে, চাকরি নাই তো। যেটুকু আছে ওইখানে আমরা কারণ চাকরি কেন নাই শোনেন, কারণ যারা বেকারদের জন্য চাকরির ব্যবস্থা করবে, কর্মসংস্থান তৈরি করবে, সেই সব মেধাবীদেরকে সুযোগ দেওয়া হয় নাই। সেই সব জায়গায় কোটাধারীরা, যারা পিছনের যে রাস্তা দিয়ে ঘুষ বাণিজ্য করে আসছে, কোটাধারীরা আসছে। ধরেন একজন নিয়োগ পরীক্ষায় 186 পেয়ে সে নিয়োগ পায় না, কিন্তু 33 পায়, 32 পায়, তাকে নিয়োগ দেওয়া হয়। অর্থাৎ মেধাবীরা যখন রাষ্ট্র পরিচালনার সুযোগ পাবে, মেধাবীরাই এই দেশের সন্তানদের জন্য, বেকারদের জন্য কর্মসংস্থান তৈরির ব্যবস্থা করবে। কারণ মেধাবীরা আমরা আমাদের মতো ঘনবসতিপূর্ণ দেশে সরকারের আমলে কৃষকের ছেলে, মেয়েরা যে চাকরি পাচ্ছে না, আমি এটা আপনার সাথে একমত না। ইন জেনারেল যে হারে বেকার আছে, সেই হারে যে চাকরি হচ্ছে না, এটা তো আমি আপনার সাথে একমত। কিন্তু আমার কথা হলো, এই যে শ্রেণী বৈষম্য করে যে কথাটা বলে আপনি আবেগতাড়িত হচ্ছেন, সেই কথাটা কিন্তু এই সরকার আমলে ঠিক নাই। ঠিক নাই। আপনাকে আমি একটা কথা বলি, তারপরে প্রশ্নপত্র 1975 সালের পর থেকে যারা ক্ষমতায় ছিল, সেই আমলে মুক্তিযোদ্ধার যেমন সন্তানদেরকে আলাদাভাবে কোনো সুযোগ দেওয়া হয় নাই। 2001 থেকে 2006-7 সাল পর্যন্ত সেই সময়ে মুক্তিযোদ্ধার সন্তানদেরকে কোনো এক্সট্রা সুযোগ দেওয়া হয় নাই। আমি শুধু একটা উদ্ধৃতি দিই, মহিউদ্দিন আহমেদের একটা লেখা, মুক্তিযোদ্ধাদের স্থান হবে সবার উপরে। এই আর্টিকুলে 2001 থেকে 2006 সালের ভিতরের কথা। আমি একটা ঘটনা পড়েছিলাম পত্রিকায়, একজন মুক্তিযোদ্ধার স্ত্রী বঙ্গভবনে একটি রাষ্ট্রীয় ভোজসভার পর অতিথিদের খাবারের উচ্ছিষ্ট সংগ্রহ করছে নিজ পরিবারের জন্য। এটা পড়ে আরেকজন মুক্তিযোদ্ধা কেঁদেছিলেন। তিনি বলেছিলেন, যতদিন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা অভুক্ত থাকবে, ততদিন আমি বঙ্গভবনে যাব না। এরকম ঘটনা বাংলাদেশে অনেক আছে, যে মুক্তিযোদ্ধারা আজকে রিক্সা চালাইছে, ভিক্ষা করছে। সেই মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দেওয়া, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করাও কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। এটাও কিন্তু আমাদের লজ্জা, কিছু বলছে না, এটাও কিন্তু আমাদের লজ্জা। কিন্তু এমন আমার কথা হলো, বাংলাদেশে যত বেকার আছে, আমার পরিবারেও কিন্তু বেকার আছে, আমার পরিবারেও কিন্তু বেকার আছে, আমি চাকরি দিতে পারছি না, এই যন্ত্রণা কিন্তু আমার বুকেও আছে। এই সমস্যা কিন্তু আপনার আমার একার না, গোটা বাংলাদেশের সমস্যা। সেটা তো অন্য জিনিস। আনোয়ার ভাইকে আমি একটা প্রশ্ন করতে চাই। এই সিস্টেমটা ডেভেলপ করা হয়েছে, এই সিস্টেমে কে কৃষকের ছেলে, কে আনোয়ার ভাই ছেলে, এটা কিন্তু দেখা হয় না। বুয়েটকে দেওয়া হয় পরীক্ষা দিতে, আনোয়ার ভাই পরীক্ষা দেওয়ার জন্য সিস্টেমটা ডেভেলপ করা হয়েছে। আপনি যে সমস্যার কথা বললেন, এগুলোকে দূর করার জন্য, তবুও এখনো কিন্তু সমস্যা রয়ে গেছে। আমি আপনার সাথে একমত, কিন্তু শ্রেণী বৈষম্য এই সরকারের আমলে কিন্তু নাই, এটুকু আমি বলতে পারছি। আস্তে আস্তে ডেভেলপ হবে। বড় বৈষম্য। আমার প্রশ্নটা একটু শুনবেন। চাকরি হচ্ছে না বলে প্রত্যেকটা বিষয় নিয়ে আপনার প্রশ্ন, এটা খুবই স্বাভাবিক। বেকারত্ব একটা জীবন্ত লাশ, কিন্তু এটা কিন্তু আমরা সবাই জানি, একটা বেকার জীবন জীবন্ত লাশ, একটা পরিবারের বোঝা, যেটা আমরা কিন্তু সবাই বুঝি। এই দায়িত্ব কিন্তু রাষ্ট্রকে নিতে হবে। আমরা এই জন্য রাজনীতি করি, যে মুক্তিযুদ্ধের চেতনাও কিন্তু তাই ছিল,
যে পাকিস্তানিরা যেভাবে শোষণ করেছে সেখান থেকে মুক্ত লাভ অর্থনৈতিক ভাবে মুক্তি পাওয়ার জন্য কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু এইটাই যে আমরা বেকার থাকবো না। একটা সমাজে কিছু পিছিয়ে পড়া মানুষগুলোকে টেনে তোলার জন্যই কিন্তু এই ব্যবস্থাটা করা হয়। এটা আলোচনা হতে পারে যে বর্তমানে 52 বছর পরে এসে মুক্তিযোদ্ধা যারা আছেন তাদের ম্যাক্সিমাম হয়তো চাকরি বাকরি হয়ে গেছেন বা 30% তাদের প্রয়োজন নাই, এগুলো নিয়ে কথা হইতে পারে, আবার আলোচনা হইতে পারে যে না 30% না, নারী যেমন 10% আছে, এখন আপনি বলতে পারেন যে নারী অনেক পিছিয়ে আছে, আরো 15% করতে হতে পারে। আবার এটাও যদি দেখেন যে না না নারীরা পিছিয়ে নাই, তাহলে তাদেরকে 5% করতে পারেন অথবা উঠিয়ে দিতে পারেন। আমার কথা হলো যে কোটাটা যেহেতু করা হয় পিছিয়ে পড়া মানুষগুলোকে টেনে তোলার জন্য, বৈষম্য দূর করার জন্য, এটা কিন্তু করা হয় এটার কারণে। এখন এটাকেই যদি আপনারা মনে করেন যে এটাই বৈষম্য, তাহলে তো সমস্যা। এখন কথা হলো মুক্তিযোদ্ধাদের 30% আছে, এটা কম বেশি এটা রিয়ালিটির উপর বেস করে হইতে পারে যে না এখন 10% হইলেই চলবে, 5% হইলেই চলবে, সেটা হইতে পারে। কিন্তু আমি যেমন আমার ধারণা, আমার যেমন পারসেপশন, আমার যেমন চাওয়া, আমার যেমন আবেগ, যে যতদিন পৃথিবী বাঁচবে ততদিন মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দেখাবো। কেন? পরবর্তী প্রজন্ম বুঝবে যে দেশের জন্য কাজ করলে, দেশের জন্য জীবন দিলে এইভাবে রাষ্ট্র, এইভাবে মানুষ আমাদেরকে শ্রদ্ধা করবে। এই যে চেতনাবোধটা জাগ্রত রাখার জন্য মুক্তিযোদ্ধাদেরকে এই সম্মানটা দেওয়া হবে। পাশাপাশি এইসব কোনো কিছুই থাকবে না যদি আমরা কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করতে পারি, যেটা এই সরকারের কাছে আপনাদের 1 নম্বর দাবি হতে পারে যে বেকারত্ব আমাদেরকে দূর করতে হবে, কর্মসংস্থান বাড়াতে হবে, এই ধরনের পদক্ষেপ নিতে হবে। এবং যারা বেকার থাকবে তাদেরকে প্রয়োজনে রাষ্ট্র উন্নত হবে, বেকার ভাতা দিতে হবে। একটার পর একটা দাবি আমাদের চাইতে হইতে হবে। এটা তো ইন জেনারেল দাবি, এটা আমি আপনাদের দাবির সাথে একমত। যতদিন বেকারত্ব থাকবে, যে হারে বেকারত্ব বাড়ছে, আপনারা তখন মনে হচ্ছে যে 30% কোটা দিলেই মনে হয় আমাদের এই সব চাকরিগুলো হচ্ছে না, ওটা ব্যাপারটা কিন্তু তা না। বাংলাদেশে যতগুলা কর্মসংস্থানের ব্যবস্থা আছে তার থেকে অনেক গুণ বেশি কিন্তু বেকার আছে, অনেক বেশি বেকার আছে। যে কারণে এই সমস্যাটা আমাদের সামাজিক সমস্যা, রাষ্ট্রের সমস্যা, এক অংশ যাচ্ছে কোটার মাধ্যমে, এক অংশ যাচ্ছে, এটা হলো ইন জেনারেল সমস্যা। মেধাবীদের পর্যাপ্ত সুযোগ দেন, তাহলে দেখবেন এই বেকারত্ব থাকবে না। মেধাবীদেরকে পর্যাপ্ত সুযোগ দেন, মেধাবীরা তৈরি করবে। না না না, আমি আপনারা বলি শ্রেণীতে বৈষম্য বরঞ্চ দূর করার জন্য কোন শ্রেণী কোন অংশের জন্য কত % রাখা উচিত, এইটা আবার বিশ্লেষণ করে একটা সিদ্ধান্তে আসা উচিত। এখানে আমি আপনার সাথে একমত যে এখন যদি নারীদের 10% দেওয়ার দরকার যদি না হয়, দরকার নাই। মুক্তিযোদ্ধাদের যদি 30% দরকার নাই, এতদিন পরে এসে 30% না দিয়ে যদি 10% হয় সেখানেও যাওয়া উচিত। তবে আমি মনে করি যে থাকা উচিত, মুক্তিযোদ্ধাদেরও ওটা থাকা উচিত, ডিউ টু তাদেরকে আমরা রেসপেক্ট করার জন্য। এবং অনেক মুক্তিযোদ্ধা আছে যারা ইন্ডিভিজুয়ালি দেখা উচিত, সেটাও।